দাদা ভাই, নেত্রী কবে দেশে আসবেন বা দেশে ঢুকবেন, এই প্রশ্নটি যারা করতেছিলেন, নেত্রী এই বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ঢুকবেন। এখন ডিসেম্বর ওদিকে যাবে না, ডিসেম্বর মাসে ঢুকবেন না তার আগে কোন মাসে ঢুকবেন সেটা ঠিক সময় মতো জানিয়ে দেওয়া হবে। সম্প্রতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাহেব একটি লাইভ প্রোগ্রামে এসে তিনি বার্তা দিয়েছেন, আগামী এই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ এই 26 সালের ডিসেম্বরের মধ্যে জননেত্রী দেশে ঢুকছেন। এখন সেই মাফিক তারা দলীয় কিছু কাজবাজ করছেন এবং সেইভাবেই তারা গুছাচ্ছেন। এখন কথা হচ্ছে, যারা প্রশ্ন করেন যে নেত্রী কবে আসবেন কবে ফিরবেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, নেত্রী কবে আসবেন নেত্রী কবে ফিরবেন এই প্রশ্নটা না করে আপনারা নিজেদের থেকে বলুন, সেই প্রস্তুতিটা নিয়ে যে আমরা অমুক দিনের মধ্যে নেত্রীকে ফেরাবো, আমরা তমুক দিনের মধ্যে নেত্রীকে ফেরাবো, এমন চিন্তা করতে হবে। এইভাবে নিজেদেরকে গুছাতে হবে, এইভাবে কাজ করতে হবে দেশের জন্য, দলের জন্য, জনগণের জন্য। নেত্রী কি নিজে থেকে দেশ থেকে চলে এসেছিলেন নাকি তাকে বাধ্য করা হয়েছিল? নেত্রী কি ইচ্ছা করে নিজ দেশ থেকে অন্য দেশে থাকতেছেন? নেত্রী আজকে দূর থেকে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটা তৃণমূলের সাথে কথা বলার জন্য কাজ করে যাচ্ছেন, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু এটা চিরন্তন সত্য কথা। আশা করি আপনি এটা দেখতেছেন। সকাল থেকে রাত অবধি 8 ঘন্টা ঘুম ব্যতীত বাকি 16 ঘন্টা নেত্রী অ্যাক্টিভ রাজনীতি করতেছেন। বাংলাদেশের মধ্যে এই মুহূর্ত থেকে সবচাইতে অ্যাক্টিভ রাজনীতিবিদ জননেত্রী শেখ হাসিনা। 80 বছর বয়স হয়ে গেছে, তারপর মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি যে সুস্থ আছেন, যেভাবে সাংগঠনিক কাজ করে যাচ্ছেন, একদিকে সংগঠন তৃণমূল, অন্যদিকে দেশ বিদেশি কূটনীতিকদের সাথে, তার ঘুম নেই। তার যে বয়স হয়ে গিয়েছিল, এই বয়সে তার যে পরিমাণ শ্রমের প্রয়োজন ছিল সেটা তার মধ্যে নেই। আমরা বাঙালিরা ভাগ্যবান, জানি না কোন আমলের কারণে এখন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা জীবদ্দশায় বেঁচে আছেন, সুস্থ আছেন। বাঙালির মুক্তির জন্য, দেশের মুক্তির জন্য এখন এই 80 বছর বয়সে এসেও তিনি যেভাবে অনবরত পরিশ্রম করে যাচ্ছেন, তা সত্যি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং তার জন্য দোয়া করতে হবে। ভাইয়েরা আমার, নেত্রী বলেছেন আমার নিজের জন্য কিছুই চাওয়া নাই, তার একটাই চাওয়া, আল্লাহ তাআলা যদি এখন তাকে এখন পর্যন্ত বাঁচাই রাখছেন, যেহেতু সুস্থ রাখছেন, নিশ্চয়ই তাকে দিয়ে আল্লাহ তাআলা ভালো কিছু কাজ দেশের জন্য করাতে চান। জঞ্জাল পরিষ্কার, অন্ধকারাচ্ছন্ন দেশে আলো জ্বালিয়ে রাত দিন পরিশ্রম করে নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত করা। এই বয়সে এসে শেখের বেটি সেদিন গণভবন থেকে যেভাবে অপমানিত হয়েছিলেন, যেভাবে লাঞ্ছিত হলেন, নেত্রী যদি নিজের কথায় চিন্তা করতেন তাহলে এই বয়সে এসে তারা রাজনীতি করতেন না, তিনি দেশের কথা চিন্তা করতেন না। বিদ্যা সেই দেশ ছেড়ে অন্য দেশে খুব ভালো ভিভিআইপি তে তিনি থাকতে পারতেন। শুধু এই জাতির জন্য, আমাদের জন্য, এই দেশটার জন্য তিনি এখনো পরিশ্রম করে যাচ্ছেন, এখনো তিনি স্বপ্ন দেখছেন দেশের মুক্তির জন্য, দেশের এই ক্রান্তি কালকে অতিক্রম করে আবারও সেই দেশটাকে সুন্দরভাবে সাজানো গোছানোর জন্য। তার নিজের জন্য কোনো স্বপ্ন নাই, নিজের জন্য কোনো ভাবনা নাই, শুধু দেশের জন্য, দেশের মানুষের জন্য। এখন ভাইয়ের আবার আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাদেরকে পরিকল্পনা করতে হবে। নেত্রীকে ডিসেম্বরের মধ্যে, মানে ডিসেম্বর পর্যন্ত নেবেন, ফিরাবেন নাকি ডিসেম্বরের আগে ফিরাবেন, আগামী 1 মাসের মধ্যে ফিরাবেন নাকি 2 মাসের মধ্যে ফিরাবেন, এই চিন্তা আমাকে, আপনাকে, আমাদেরকে, দেশের জনগণকে নিতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগ সরকারের সময় ভয়াবহ করোনা মহামারী ছিল, রাশিয়া ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ ছিল, কিন্তু সবকিছু অতিক্রম করে চায়না বলেন, রাশিয়া বলেন, যুক্তরাষ্ট্র বলেন, দিল্লি বলেন, সবার সাথে সম্পর্ক সুন্দর রেখে জনগণকে বুঝতে দেয় নাই ক্ষুধার কষ্ট, জনগণকে বুঝতে দেয় নাই সারের কষ্ট, বিদ্যুতের কষ্ট, টিকার কষ্ট, ভ্যাকসিনের কষ্ট, জনগণকে বুঝতে দেয় নাই। বাংলাদেশে মহামারী করোনা, এই মহামারী করোনার মধ্যে আরে একজন মানুষকে যদি বলা হয়তো এই মরণ থেকে, এই ভাইরাস থেকে বাঁচতে হলে তোমার 1 লাখ টাকা লাগবে 2 টিকার দাম, সে সেইটা দিতে ওরা দিছিল। ভিড়ে বাড়ি বেঁচে হলেও প্রথমে একটা কিডনি বেচা সে করোনার টিকা নেবে এমন পরিস্থিতি ছিল, সেই টিকা এই বাঙালি ফ্রিতে পাইছে। এখন এই বাঙালি জাতির চিন্তা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, দেশের জনগণকে পরিকল্পনা করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে, শেখের বেটি যেহেতু বেঁচে আছেন, তাকে কবে ফিরাবেন? আমি আপনাদের কাছে জানতে চাই, কবে ফিরাবেন, কবে ফিরাতে চান? প্রস্তুতি নেন।
ঘরে বসে থেকে বললে হবে না কালকে ফিরাতে চাই, অমুক দিন ফিরাতে চাই। রাস্তায় নামতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনার প্রতিবাদ আওয়ামী লীগের জন্য না, শুধুই নেত্রীর জন্য না। মনে রাখতে হবে আপনার প্রতিবাদ পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করতে হবে। হাম ভাইরাসে আক্রান্ত শিশুর টিকা দিতে হবে, ওই পাম্পে তেল দিতে হবে, গোডাউনে সার থাকতে হবে, ডিলারে খাদ্য থাকতে হবে, কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে, খাবারের চাওয়ার অধিকার, মানচিত্রের অধিকার, সার্বভৌমত্বের অধিকার, অর্থনীতি সমুন্নত রাখার অধিকার, ব্যাংকের টাকা রাখার অধিকার নিশ্চিতের প্রতিবাদের জন্য এবং তার সেই অধিকার বাস্তবায়নের জন্য মাঠে নামতে হবে, কাজ করতে হবে। ভাইয়েরা আমার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রেক্ষাপটে যদি বিএনপি এই ধৃষ্টতা দেখায়, ফিউচারে এই বাংলাদেশ তো খুবই দ্বিমাত্রিক পলিটিক্সের দেশ। আওয়ামী লীগ আজ হোক, কাল হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক ক্ষমতায় আসবে। তো বিএনপিকে তার তো না, ইফ নাথিং গোজ আনপেইড, বিএনপিকেও সেটা পেইড করতে হবে। আমি বিশ্বাস করি এটা একটা তাদের কোনো একটা পলিটিক্যাল স্টান্টবাজি হতে পারে। যেমন আপনি এটা সংসদে তুলবে, সংসদে তুলে বিএনপির সবাই তো আর একদম ওই জহিরুদ্দিন স্বপ্নের মতো বা স্বাস্থ্যমন্ত্রীর মতো অ্যাবনর্মাল টাইপের লোকটা। যারা পলিটিক্সটা দীর্ঘদিন ধরে করেন তারা নিশ্চয়ই এইটুকু বোঝেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফল কি হতে পারে। তো সেখানে আলোচনা সমালোচনা হবে, সেটা যে যদি শেষে পাশ করে তারা, তখন আমি ফাইনালি একটা ফলো আপ বলতে পারবো। কিন্তু এটা আমি যেহেতু অন্তত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের সর্বোচ্চ মানুষ জামাতের পরাজয় চেয়েছে, আমি আমার কথাটা কোট করি, জামাতের পরাজয় চেয়েছে, তার মানে বিএনপির জয় চেয়েছে। সেই বিএনপি যদি এই স্পর্ধা দেখায়, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে বিএনপির মতো মাল্টি কালার্স মাল্টি পারপাসের লোকদের নিয়ে দল না। আওয়ামী লীগ এক কেন্দ্রিক, এক আদর্শের দল। সেই দলের মূল শক্তি আমি শান্ত কিংবা আমাদের সর্বোচ্চ পর্যায়ের নেতারা না, লক্ষ কোটি নেতা তৃণমূল করবে। এদেরকে আপনি মাঠে যাওয়া থেকে বিরত রাখতে পারবেন না, বিএনপি তো পারবেই না। ডক্টর ইউনূসের মতো শক্তি যে আওয়ামী লীগকে এনিমি নিয়েছিল পলিটিক্সে পার্সোনালি, তার উপরে পৃথিবীর সাম্রাজ্যবাদের সব হোতাদের ছায়া ছিল, তারাই পারে না। আর বিএনপি তো অনেক টলমল অবস্থায়। আমি শুধু বিএনপি যারাই যদি কোনোদিন সৌভাগ্য হয় আমার এই কথা শোনার জন্য, আমি তাদেরকে বলবো 10 তারিখ থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই 48 ঘন্টার সময় আমি ডিসক্লোজ করতে পারছি না, সময় হলে করব, আপনারা মাথায় নেন। এই 48 ঘন্টায় বাংলাদেশে কি কি ঘটেছে আপনারা জানেন। আর আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করলে আপনাদের কি কি ফল পেতে হবে সেটা আপনাদের মাথায় থাকা উচিত। তাই আমি বাংলাদেশে আবারও জামাত শিবিরের উত্থান কিংবা মৌলবাদী শক্তির উত্থান রুখতে বিএনপিকে আপাতত অনুরোধ করছি, আবেদন করছি যেন এই ধরনের কোন রকমের হীন সিদ্ধান্তে তারা না যায়। সেই আবেদন কিংবা অনুরোধ একটা পর্যায়ে যে থ্রেট হবে, কারণ আমরা আওয়ামী লীগ এমন কোন দল না বাংলাদেশে যে আমাদেরকে হাতের তালু দিয়ে ফেলে দিবে। তো এটা ইটস এ কাইন্ড অফ থ্রেট আপনি বলতে পারেন, কারণ আমরা যখন সার্ভাইভ করার চেষ্টা করবো তখন বিএনপিকে অনেক বেশি অবস্ট্রাগল সহ্য করতে হবে। ধন্যবাদ। এই যে আপনি বললেন ধরেন ইউনুস গভর্নমেন্ট, জামাত ডমিনেটেড গভর্নমেন্ট ছিল, জামাত এনসিপি ডমিনেটেড গভর্নমেন্ট ছিল, এখনো বিএনপি কি জামাত এবং এনসিপির চাপে এই ধরনের পথে যাচ্ছে? বাড়ি ভাই, জামাত এনসিপির চাপ যদি বিএনপি না নিতে পারে, বাংলাদেশের রাজনীতির ভোটের পলিটিক্সে বলেন, জনসংখ্যার জনমানুষের আবেগের উপর বেস করে বলেন, জামাত এবং এনসিপি খুবই মাইনর দল। আপনি 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে যদি আপনি জামাতকে যাচাই করেন, তাহলে সবাই বোধহয় একটা স্টেটে ভুল করবে। তো এই মাইনর দল দুটোর যদি চাপ নিতে না পারে, আওয়ামী লীগ দেশের ভেতরে প্রধান শক্তি, দেশের বাইরে বিশেষ করে বাংলাদেশ পরিবেষ্টিত যে দেশ ভারত, আওয়ামী লীগ তাদের মিত্র, যদিও এখন বিএনপি তাদের নতুন মিত্র, কিন্তু ভরসার জায়গা বলেন সেটা তো আওয়ামী লীগে। ইন্টারন্যাশনালি বলেন, ইতিমধ্যে জাতিসংঘ এই গভর্নমেন্টকে চাপ দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম শুরু করার জন্য রাজনৈতিক প্রেক্ষাপটে। যারা অপরাধী তাদের অপরাধ প্রমাণ সাপেক্ষে তাদেরকে বাইরে রেখে। কিন্তু যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় তারা করতে পারে, এখন ক্ষমতায় আছে, সেটা ক্ষমতার
বলয়কাল সময়কাল তারা নিজেরাই ঘনিয়ে আনবে। আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করলে আপনি তো দেশের ভেতর এবং দেশের বাইরে দুই জায়গাতে আপনাকে প্রেশার নিতে হবে। আপনি যদি আজকে জামাত আর এনসিপির প্রেশারই নিতে না পারেন, তখন আওয়ামী লীগ এবং তার মিত্রদের প্রেশার তো আপনার জন্য শতগুণ হয়ে ফেরত আসবে। তখন তো বিএনপি দিশেহারা অবস্থায় চলে যাবে। আপনি একটা ইঙ্গিত দিলেন 10 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত বড় কিছু ঘটেছে বাংলাদেশে, যেটা আমরা জানি না। আপনি বাড়ি ভাই জানেন, আর আমি আজকে এই বিএনপি সরকারের 2 মাসের মধ্যে সেটা ডিসক্লোজ করতে চাই না। তাহলে অন্তত সংসদে যারা আছেন তারা বিএনপির বিরুদ্ধে হাতিয়ার পেয়ে যাবে। সেটা বিএনপির হাইকমান্ডও জানে, জামাতের হাইকমান্ডও জানে, আমরাও তো জানি। আমরা তো এই ভোটে পার্টিসিপেট করতে না পারি, কিন্তু ভোটটা আমরা মনিটরিং করেছি। আমরা যেন জামাতকে ঠেকানো যায় সেই ব্যবস্থা যেহেতু করেছি। এই 48 ঘন্টায় কি ঘটেছে বাংলাদেশে সেটা তারেক জিয়াও জানেন, অন্তত তার কিছু কিচেন ক্যাবিনেটও জানেন। সো সেই 48 ঘন্টা মাথায় রাখলে তাদের আওয়ামী লীগকে বহিষ্কার করার কথা মাথায় আনার কথা না। তারা তো মাথায় আনছে, আপনারা কি করবেন? আমরা সার্ভাইভ করার চেষ্টা করবো। সেই ক্ষেত্রে আপনি সার্ভাইভ করার জন্য একটা পলিটিক্যাল অর্গানাইজেশনে যা যা করতে হয় আমরা তাই করবো। আমরা দেশের ভিতরে আন্দোলন করব, আমরা দেশের বাইরে আমাদের মিত্রদের দিকে প্রেশার দেওয়াবো। ইন্টারন্যাশনালি যে সকল অর্গান আওয়ামী লীগকে কথায় কথায় আপনার নোটিশ পাঠাতো, চিঠি পাঠাতো, আমরা তাদেরকে বলবো, দেখো আওয়ামী লীগ তো তোমরা যাদের কথায় আওয়ামী লীগকে ঘন ঘন চিঠি দিয়েছো, আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি হটকারী দল হচ্ছে আজকের ক্ষমতাসীন দল, যদি আমাদেরকে নিষিদ্ধ করে। আর এই নিষিদ্ধ করার সাথে সাথে আপনি বিএনপি বড় রকমের বেকায়দায় পড়বে। এখন আপনি যদি আমাকে বলেন কি বেকায়দায় পড়বে, আমি বাড়িতে আপনাকে খুব ক্লিয়ারলি বলি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা আওয়ামী লীগ কোন সংগঠন, যেই আওয়ামী লীগ ভাষা আন্দোলনের জন্ম দিয়েছে, মুক্তিযুদ্ধের জন্ম দিয়েছে, বাংলাদেশের সকল স্বাধিকার অধিকার মুক্তির আন্দোলনের অগ্রদূত, বাংলাদেশের একটা বড় মানুষের এই বসন আওয়ামী লীগের সাথে লেগে আছে। আওয়ামী লীগের দোষ ত্রুটি ভালো মন্দ অনেক কিছু আছে এই দেশে। এই বাংলাদেশের মতো প্রেক্ষাপটে, প্রেক্ষাপটে কোনো দলই নিষ্কণ্টক না, নিষ্কলুষ না। সেখানে দোষ মন্দ নিয়ে আমরা মানুষের আবেগের জায়গাটা, সাধারণ মানুষের আবেগের জায়গাটা আমরা অনেকটা বড় অংশে হোল্ড করি। সেটা জামাত বিএনপি চেয়ে অনেক বেশি। আমরা জনগণকে নিয়ে মাঠে নামবো যদি আমাদেরকে বাধ্য করে। তারপরে এখন তো বিএনপির সামনে আপনি অনেক ইস্যু নিয়ে আমরা ইস্যু ভিত্তিক পলিটিক্স করতে পারবো। আপনি দেখেন শেখ হাসিনা সরকার তার 17 বছরে মানুষকে বিদ্যুতের কষ্ট করতে দেয়নি, জ্বালানি তেলের কষ্ট করতে দেয়নি, গ্যাসের কষ্ট করতে দেয়নি। আমাদের বাংলাদেশের মানুষকে তো আমাদের পক্ষে আনার জন্য এই 3টা ইস্যুর বাইরে আর কিছু লাগবে না। আমরা যখন আমাদের 17 বছর আর বিএনপির মাত্র 2 মাস কিংবা 18 মাস ইউনুসের, এটা নিয়ে যখন জনগণের সামনে দাঁড়াবো, জনগণ যখন দেখবে হ্যাঁ শেখ হাসিনার সময় তো আমাদের এই কষ্টগুলি করতে হয় নাই, আমাদের সন্তানরা তো এত বেশি বেয়াদব হয় নাই, আমাদের সন্তানরা তো আমরা তো এত চাঁদাবাজির শিকার হই নাই। সো জনগণ আমাদের পক্ষে থাকবে। আর জনমানুষ পক্ষে থাকলে আপনি কি হয় সেটা বাংলাদেশে বারবার প্রমাণিত হয়েছে। শুধুমাত্র একটা শহরে অংশের মানুষ দিয়ে যদি আওয়ামী লীগের মতো গভীর শেকড়ে থাকা দলকে উপড়ানো যায়, তাহলে বাংলাদেশের প্রান্তিক জনগণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে দেয়, তাদেরকে সাথে নিয়ে তো বঙ্গোপসাগরে কাউকে ফেলতে আমাদের বেশি দেরি লাগবে না ইনশাল্লাহ। আওয়ামী লীগের একটা ঘোষণা আছে সাম্প্রতিক, সব ধরনের ইলেকশন অংশগ্রহণ করা, স্থানীয় সরকার ইলেকশন থেকে অংশগ্রহণ করা। স্থানীয় সরকার ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে কি হতে পারে বিএনপি সেটা জানে, এর জন্যই কি আগে ভাগে নিষিদ্ধ করার উদ্যোগটা নিয়ে? এটা আমি বাড়ি ভাই আপনার আগে যখন আমরা আমাদের পলিটিক্যাল ফেলোজ বা কালিগদের সাথে আমি কথা বলতাম বা আমরা কথা বলতাম, আমরা সবাই একটা জিনিস বুঝতে পারছিলাম যে বিএনপির মধ্যে তো সব তো আর ঘাস খাওয়া গরু না, বুদ্ধিমান তো 2-4 জন প্রাণী আছেন। তো এরা চাইবে যে অন্তত আওয়ামী লীগকে ততদিন থেকে রাখা, স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রতিনিধিগুলি উঠিয়ে আনার পর আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়। আমার মনে হয় যে সেটারই একটা পন্থা হিসেবে করছে। কারণ আওয়ামী জামাত শিবিরের মতো একটা সাম্প্রদায়িক দল, মুক্তিযুদ্ধ বিরোধী দল, দেশের মানুষের ভেতরে যে ভোটটা তারা পেয়েছে সেটা বিএনপির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। বিএনপির লাগামহীন অত্যাচারের বিরুদ্ধে মানুষ জামাত শিবিরকে ভোট দিয়েছে। এই ভোটের অপশনে আওয়ামী লীগ থাকলে জামাত এতগুলি ভোট পায় না। তো জামাত শিবিরের মতো একটা অল্প স্টেক হোল্ডারের দলকে যেহেতু আমরা নিষিদ্ধ করে
শেষ করতে পারেনি। আর মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগকে এত সহজেই নিঃশেষ করা যাবে? এই মুহূর্তে আওয়ামী লীগের সমস্যা বিএনপি না এই মুহূর্তে আওয়ামী লীগের সমস্যা আওয়ামী লীগ? আসলে তো আওয়ামী লীগের সমস্যা আমি একটু স্পেসিফিক একটু বলে আজকে আমাদের অনুষ্ঠানে নওগাঁর ছাত্রলীগের দুজন নেতাকে এনেছিলাম। তারা আমাদেরকে বললো যে নির্বাচনের আগে পরে এলাকায় আওয়ামী লীগের অনেকে চলে আসছেন, বাড়ি ঘরে আসছেন, ব্যবসা বাণিজ্যে আসছেন, এবং তারা এগুলো কোনো ডিস্টার্ব নিতে চান না। এখন ছাত্রলীগ যখন কোনো প্রোগ্রাম নিতে যায়, ওই নেতারা থানাকে ফোন করেন। বড় ভাই, আমাদের এটা হচ্ছে লোকাল পলিটিক্স এর ডিপ্লোমেসি। আমি আওয়ামী লীগ যদি আপনি ধরেন যে নীতি নির্ধারক পর্যায়ে বলেন, আমি আপনার কথাটা শুরুতেই বলতেছিলাম, আওয়ামী লীগ যদি নীতি নির্ধারক পর্যায়ে বলেন, তাহলে আমাদের নেতৃত্বের একমাত্র দাবিদার হচ্ছে শেখ হাসিনা, আমাদের আস্থার জায়গা। শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন দল সে মতে মুখ করবে। লোকালি আমরা যারা রাজনীতিতে, আওয়ামী লীগের রাজনীতিতে যদি গোপালগঞ্জের মতো জায়গাও যদি আপনার গ্রুপিং থাকতে পারে, তাহলে তো বাংলাদেশের মানে নেত্রীর অংশটুকু ছাড়া ওই জায়গাটা তো মানুষ, বঙ্গবন্ধু আর নেত্রীর জায়গাটা তো একদম মানুষের জন্য, সকল দলমত নির্বিশেষে সকলের জন্যই সেটা আবেগের জায়গায়। এর বাইরে বাংলাদেশের পলিটিক্সে আওয়ামী লীগের 1 ইঞ্চি জায়গায় গ্রুপিং নাই, এমন জায়গায় খুঁজে পাওয়া যাবে না। সো এখনো যদি যে মানুষগুলি এই নোংরামিতে থাকেন, তারা যদি ভেবে থাকেন যে শেখ হাসিনা দিল্লিতে আছেন, শেখ হাসিনা কিছুই জানছেন না, তাহলে তারা ভুল করবেন। আমি তার প্রতি ভীষণ রকমের শ্রদ্ধা বা সমীহের জায়গা থেকে বলি না, তার সাথে আমার 2-1 কথা বলার সুযোগ হয়েছে, দেখা হওয়ার সুযোগ হয়েছে। সে কি পর্যায়ে খবর রাখেন দলের, অন্তত আমার যে সৌভাগ্য হয়েছে। এই আজকে দলের এটা তো বিপন্ন অবস্থায় বলা যায়, আমরা তো আজকে খারাপ দিনে আছি। এই সময় যারা গ্রুপিং করবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আগে বাঁচুন, আগে নিজেদের দলকে বাঁচান। দল যখন একটা অবকাঠামোগত ভাবে কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে সংগঠিত হবে, তখন আপনারা নেতৃত্বে গ্রুপিংটা করতে পারবেন। এখন যদি আপনি এই গ্রুপিং এ থাকেন এবং সেই জায়গা থেকে আপনি দলের ক্ষতি করেন, তখন শেখ হাসিনা আপনাকে দল করার এই সুযোগ দিবে কিনা আমার সন্দেহ আছে। কারণ তার মতো মহৎ হৃদয়ের মানুষ, উদার হৃদয়ের মানুষ 5ই আগস্টের পর দল তার সবার প্রতি এতটুকু সহানুভূতি থাকবে কিনা আমি জানি না। কারণ 5ই আগস্ট তো শেখ হাসিনা এমন একটা মানুষ আঘাত পেয়েছেন যে বাংলাদেশের মানুষের জন্য অবিরত কাজ করেছেন, উন্নয়ন করার চেষ্টা করেছেন। এই আঘাতটা তাকে যারা দিয়েছেন, বাইরের শক্তি বলেন, দলের ভিতরের শক্তি বলেন, আমাদের তো কোনো না কোনো ভাবে দায়ী। আমরা যারা কিছু মানুষ ছিলাম করাপ্টেড, আমরা যারা কিছু মানুষ ছিলাম হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছি, সাধারণ মানুষ যাদেরকে দেখে ভেবেছে আওয়ামী লীগ বোধহয় আদ্যপন্থ এমন করাপ্টেড দল, এই মানুষগুলি লাইবিলিটিস তো শেখ হাসিনা আর নিবেন না। তিনি ভালোবাসেন সবাইকে, কিন্তু সেই ভালোবাসার জন্য যদি তাকে আমরা এতই ছোট করতে থাকি, তাহলে তার জায়গাটা যদি এতই ক্ষয়িষ্ঠ করতে থাকি, উনি আর সহানুভূতিশীল থাকবে আমি সেটা বিশ্বাস করি না। অন্তত 5ই আগস্টের পরে আর থাকার সুযোগ নেই। আমি তাদেরকে অনুরোধ করবো, এই যে লোকালি আপনি যে কথাটা বললেন ভাই, এটা আমাদের অঞ্চলেও কিন্তু আমরা কিছুটা সাফারার, মানে সাফারার কিভাবে, আপনি যে মানুষগুলি হয়তো আপনার ধরেন আমার অঞ্চল বলতে কিন্তু আমি আমার ময়মনসিংহ এর মানুষ বললাম, আমি আমাদের ময়মনসিংহ কিন্তু আমি বলে দিই, ময়মনসিংহ কিন্তু আমরা এখনো বৃহত্তর ময়মনসিংহকেই ধারণ করি। আমাদের এই অঞ্চলে যারা এই দুঃসময় দলের জন্য বুক পেতে দিয়েছে, যারা রাজপথ অন্তত জয় বাংলা বলেছে, তাদের আলোর সামনে হারিয়ে যাবে এই আশঙ্কায় যারা তাদের জন্য ব্যারিকেড সৃষ্টি করেছেন, অবস্ট্যাকল তৈরি করেছেন, এমন অনেক ঘটনা কিন্তু ঘটেছে। এবং কোনো না কোনো ভাবে বিএনপি, জামাত, এনসিপি কিংবা প্রশাসনের মাধ্যমে ওই ইনফরমেশন গুলি তারা দিয়েছে কারা এই কাজগুলি করেছে। এই কথা কিন্তু সত্যি, যে আপনাকে এই কথা বলেছে সে সত্যি। তো দলের এই ক্ষতি যারা করছেন, আমরা যারা দলের জন্য কিছু করার চেষ্টা করি, আমাদের এখন তো আর একেবারে আমরা তো একেবারে আকাশের, আমাদের জন্য তো আর আকাশ নাই যে আমরা পুরো পাখি উঠতে পারি। যতটুকু করার চেষ্টা করেছি, এই জায়গায় যারা অবস্ট্যাকল তৈরি করেছেন, আমরা ফেরত গেলে তারাও দম নেওয়ার স্পেস নাও পেতে পারেন।
পলিটিক্সে। সো আমি অনুরোধ করবো এগুলি থেকে বিরত থাকুন, আগে সার্ভাইভ করুন, তারপর নেতৃত্বের জন্য যা খুশি তাই করুন। সে নিশ্চয়ই পলিটিক্যাল ভদ্রতার মধ্যে, পলিটিক্যাল নর্মসের মধ্যে। আপনি একটা লাইনে বলেছেন শেখ হাসিনার সঙ্গে আপনার দেখা হয়েছে, কেমন দেখলেন? আমার অনেকদিন দেখি না। আমি বোধহয় আপনার প্রোগ্রামে আরেকটা প্রোগ্রামে বলেছিলাম যে আমি শেখ হাসিনাকে যখন ঢুকতে দেখেছি, দূর থেকে দেখেছি, উনি আমরা তো আসলে যতদিন তাকে দেখিনি, আর বাংলাদেশের মিডিয়া তো একেবারে মানে আপনি এই মানুষ নেগেটিভ নিউজ তো সারা বাংলাদেশে, সারা পৃথিবী নেগেটিভ নিউজকে বেশি একসেপ্ট করে বা বেশি খায়। তো বিভিন্ন রকমের প্রোপাগান্ডা শুনতাম, তো আমরা মাঝে মাঝে ভয় পেতাম যে আসলে কি এগুলি ঠিক কিনা, যারা আমরা তাকে দেখার তখনও সৌভাগ্য হয় না। শেখ হাসিনাকে দেখে আমি আপনার এই মঞ্চে বললাম, এই ভদ্র মহিলা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না, সেটু নূর তার চেহারায় চোখে মুখে আছে, সেটু মানসিক এবং শারীরিক শক্তিও তার আছে, আলহামদুলিল্লাহ। কি বললেন আপনাদেরকে? আমাদেরকে শুধু দলটা গোছাতে বললেন যে তোদের তো এখন কিছু করার নেই, শুধু দলটা গোছানো, সবার সাথে এখন আর সে তো জানে শেখ হাসিনার ভালো খবর তো আর দলের কেউ জানে না। সে জানে যে প্রত্যেকটা অঞ্চলে গ্রুপিং থাকে, এখন আর এইগুলির মধ্যে যাইস না, সবাইকে নিয়ে দল টল কর, দলটা গোছা। আমরা তো ফিরবই, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, এই দলকে কি ফেরাতে কেউ বাহাদুর দিতে পারবে? ইভেন এক পর্যায়ে এরকম বলেছে যে আমি থাকি বা না থাকি, বঙ্গবন্ধু ছিল না, আমি এসছি না, আমি দলের হাত ধরছি না, তোরা ঘাবড়াইস না, এই আওয়ামী লীগকে নিঃশেষ করা যায় না, আওয়ামী লীগ ফিরবে, আমি থাকি বা না থাকি, আমাকে নিয়ে চিন্তা করিস না। একটা ব্যাপার হচ্ছে এই আমাদের সংবিধানে 38 অনুচ্ছেদে আছে সংগঠন করার অধিকার, এটা আমার সাংবিধানিক রাইট। এখন যদি কেউ আপনার সাংবিধানিক রাইট থেকে খর্ব করে, আপনি যদি আদালতে যেতে পারেন, সে টিকবে না। আপনার কোনো চিন্তা করছেন এই বিষয়টা নিয়ে আদালতে যাওয়ার? বড় ভাই, এটা তো আসলে আমাদের, আমি দেখছি যে ধৈর্য পর্যায়ের কেউ না, কিন্তু এটা আসলে যখন এই নিষেধাজ্ঞাটা তারা জারি করবেন, উইল ফাইন্ড আউট এভরি পসিবল ওয়েজ, না? তো এর মধ্যে তো ডেফিনেটলি আপনার যেটা থাকবে সেটা হচ্ছে আপনি যেই কারণে আওয়ামী লীগকে আপনি নিষেধাজ্ঞা দেবেন, সেটা যদি জুলাই আগস্টের ব্যাপারে হয়, তাহলে এই জুলাই আগস্টে কিন্তু বিএনপি থানা পুড়িয়েছে, বিএনপির নেতা প্রকাশ্যে বলেছে আমরা এনায়েতপুর থানা পুড়িয়েছে, সেখানে 17 জন মারা গেছে। একজন ভদ্র মহিলা প্রেগনেন্ট ছিলেন, পুলিশে তাকে হত্যা করা হয়েছে। তার বিএনপিরও তো 5ই আগস্টের পরে আওয়ামী লীগের শত শত নেতা কর্মীদেরকে হত্যা করেছে, হিন্দুদের বিশেষ করে সংখ্যালঘুদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বিএনপি তো আমাদের হাতে অনেক এভিডেন্স দিয়ে দিবে তাকে নিষেধ করার, তারপর নিষেধাজ্ঞা জারি করার ফিউচার। আপনি জানেন ইতিমধ্যে বিএনপির আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আমেরিকাতে তার কার্যকলাপের জন্য নিষিদ্ধ। আমরা তো আন্তর্জাতিক ভাবে বিএনপির এইসব, যেহেতু এই 12 তারিখে আমরা জামাতের বিপক্ষে অবস্থান নিয়েছি, তাই আমরা বিএনপির বিরুদ্ধে অল আউট খেলিনি, কিন্তু আমরা যখন নিষেধাজ্ঞার মধ্যে পড়বো তখন তো আমরা বিএনপির বিরুদ্ধে অল আউট খেলবো। আমরা তো টেনে আনবো মাহিমা পূর্ণিমার ধর্ষণ, আমরা টেনে আনবো কোন ছেলের হাত কেটেছে, কার বাড়ি ঘর দখল করে পুকুর বানিয়েছে, আমরা টেনে আনবো আপনি সার আর ডিজেল চাইছি যে আপনার কৃষককে হত্যা করেছে, আমরা টেনে আনবো বইটাকে সানিকে হত্যা করেছে, আমরা টেনে আনবো কত মানুষকে রেপ করেছে বিএনপি 2001 সালে, এই 5 তারিখের আওয়ামী লীগের পতনের পরে কত মানুষকে বিএনপি হত্যা করেছে। এইগুলি বিএনপি আমাদের যন্ত্রণায় শাসনকালই শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনাকে আমি একটা খুব টেকনিক্যাল পয়েন্ট বলি, এটা বিএনপির উপকার হবে ফিউচারে। ইভেন এখনো 5ই আগস্টের পরে বাংলাদেশে আর্মি ডেপ্লয় হয়েছিল উইথ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার। সেই আর্মি বাংলাদেশের পরিস্থিতি ঠিক রাখতে পারেনি ইলেকশনের 48 ঘন্টা আগে ছাড়া, কারণ ওই আগের জায়গাটা তারা অনেক বেশি ডিপ্লয়মেন্ট দিয়ে ঠিক রাখার চেষ্টা করেছে। এই আর্মি বারাকে ফিরে যাবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ এখনো তার কমপ্লিটলি ফাংশনাল হয় নাই। ইভেন তারা যে তাদের হত্যার বিচার পাচ্ছে না, তাদের ভেতরে নিশ্চয়ই এটা নিয়ে কষ্ট আছে। এই ক্ষোভ তো আমরা উগড়ে দেবো।
আমরা আরো বেশি নন ফাংশনাল বানাবো বাংলাদেশের পুলিশকে ইমোশনাল করে, তখন বিএনপি বাংলাদেশ কিভাবে সামলাবে? আমি তাই বিএনপি কে বলবো, এই ধরনের যদি জামাত আর এনসিপি কিংবা আপনাদের সাবেক গডফাদার পাকিস্তানের এমবিসি বা পাকিস্তানের কোন প্রেসক্রিপশনে কাজ করতে যান, আপনারা অনেক বিপদে পড়বেন। ইভেন কি আমাদের যারা মিত্র আছেন, বিশেষ করে ভারত, এটা তো লজ্জার কিছু নয়। ভারত আমাদের মিত্র, ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, ভারত আমাদের 1 কোটি মানুষকে খাইয়েছে 1 বছর, আমাদেরকে অস্ত্র দিয়েছে, আন্তর্জাতিক ভাবে আমাদেরকে স্বীকৃতি এনে দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিয়েছে। তো সে ভারত আমাদেরকে, আমাদের মিত্র, তারা কি আমাদের জন্য কিছু করবে না? আপনি যদি ভারত যদি আজকে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ হয়ে যদি তেল ডাল চাল বন্ধ করে দেয়, ডিজেল পেট্রোল বন্ধ করে দেয়, আপনি মধ্যপ্রাচ্যের যদি আর 1 মাস 2 মাস যদি যুদ্ধ চলে, বিএনপি তো ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবে ইনশাল্লাহ। সো এই হটকারী সিদ্ধান্ত শেষে যে বিএনপি নেবে, যদি সুবুদ্ধিমানের দল হয়, তাহলে আমার মনে হয় না করবে। শুধু ভারত কেন, আপনি রাশিয়া, আজকে যিনি আমাদেরকে বিদ্যুৎ থেকে বাঁচালেন, আজকে এই পারমাণবিক চুল্লির বিদ্যুৎ যদি জাতীয় গ্রিডে যোগ না হতো, বাংলাদেশ তো অন্ধকারে চলে যেত। তারপরে এই আশঙ্কা থাকে। আপনি বাংলাদেশে আপনি পেট্রোলের সংখ্যায় ভুগবেন, আপনি ডিজেলের সংখ্যায় ভুগবেন, আপনি গ্যাস সংখ্যায় ভুগবেন। বাংলাদেশ তো আমরা তো গ্যাসের স্বয়ংসম্পন্ন ছিলাম, শেখ হাসিনার মতো গ্যাসের সমস্যা হয় না, বিদ্যুতের সমস্যা হয় না। এই যে কুইক রেন্টাল বিদ্যুৎ নিয়ে এত সমালোচনা হয়েছিল, এখন মানুষকে আপনি অপশন দেন তো, যে আপনি কুইক রেন্টাল বিদ্যুৎ চান না অন্ধকারে চান, মানুষ তো বলবে আমরা কুইক রেন্টাল বিদ্যুৎ চাই। তো আপনি কোন দিক থেকে আমাদেরকে ফেলে দিবেন? পারবেন না তো। তাই আমি বিএনপিকে বলবো যে ক্ষমতায় মাত্র বসছেন, এখন আতুর ঘর থেকে বের হননি, নিজেদেরকে নিজেরা হত্যা করবেন না, বেঁচে থাকুন। কারণ আমরা চাই, যারা এতদিন রাজনীতির মাঠে আমরা দ্বৈরথ করেছি, আমরা শত্রু ভাবাপন্ন ছিলাম একটা সময়, বাট জামাতের অল্প কিছু দিনের সুযোগ পেয়ে জামাত বাংলাদেশকে যা দেখিয়েছে, সেই দেখানো থেকে একটা মনস্তাত্ত্বিক জায়গায় ছিলাম যে আমাদের এই শত্রুতাটা বোধহয়, শত্রুতাও ঠিক নয়, দ্বৈরথটা বোধহয় শেষ করার সময় এসছে। সেটা যদি বিএনপি আরো ফারাকটা বাড়িয়ে দেয়, তাহলে তো যে যার মতো করে যুদ্ধ করে টিকতে হবে। এই আইনের একটা টার্গেট মনে হচ্ছে আপনার গ্রাসরুটের যে ছেলেমেয়েরা ঝুঁকি নিয়ে কাজ করছে, নানা জায়গায় প্রোগ্রাম করছে, মিছিল করছে, এদেরকে টার্গেট করা, এরা যদি এগুলো না করে তার শাস্তিটা উল্লেখ করা, এই করবো সেই করবো, আপনার জন্য আরো কঠিন হয়ে যাবে না? ভাই আপনাকে আমি একটা কথা বলি, হ্যাঁ, এটা আমি বললে আপনি বুঝবেন যে এটা কথাটা কতটা প্রাসঙ্গিক। ডক্টর ইউনূস, আসলে ডক্টর বলতে খারাপ লাগে, উনি ডক্টরেটের মর্যাদা লাগে, ইউনূস এবং তার অ্যাসোসিয়েট যারা অলমোস্ট সবাই হচ্ছে দ্বৈত নাগরিক, বিদেশি সিটিজেন্স। তাদের ছেলেমেয়েরা প্রায় সবাই দেশের বাইরে। এবং আপনি জানেন যে এই ইলেকশনের আগে বিএনপির যারা ইউনূসের যারা উপদেষ্টা, তাদের বেশিরভাগই তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছে। এটা তো একটা ভয় থেকে যে আমাদের দেশ ছাড়তে হবে। যারা আপনি জানেন যে এখানে আসিফ নজরুলের ফ্যামিলি আমেরিকাতে সেটেল, মোটামুটি তাদের সবাই দেশের বাইরে একটা তাদের সেকেন্ড ল্যান্ড করে রেখেছে। তো তাদের আওয়ামী লীগকে অত্যাচার করার জন্য হয়তো ভয় কম্পিত হয়েছে। কিন্তু বিএনপি যারা আছে, বিএনপি তো আর ইউনূসের মতো দল না বা ইউনূসের মতো সংগঠন না, তাদের নেতাকর্মীরা এই দেশে আছে। তো তারা যদি আওয়ামী লীগকে আঘাত করে, তাহলে তাদের মাথায় অবশ্যই থাকবে সেই আঘাতটা একদিন আমরা ফেরত পেতে পারি, যেটা ইউনূসের ছিল না, যার জন্য ইউনূস আওয়ামী লীগের প্রতি অমানবিক আচরণ করেছে। এই আচরণটা যদি বিএনপি কন্টিনিউ করে, তাহলে তো এই দেশ আসলে তো জোয়ার ভাটার দেশ, যেখানে বাদশাহ জাহাঙ্গীর এসে ব্রহ্মপুত্র কিংবা গঙ্গা নদীর স্রোত দেখে ভয় পেয়েছে যে একটু আগেই দেখলাম ভাটা, এখনই জোয়ার। সেই দেশে আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় আসবে, সেদিন তো তাদেরও মাথায় থাকবে যে এই অত্যাচারগুলি তাদের ফেরত পেতে হবে। সো বিএনপি এতটা হিংস্র হবে বলে আমি মনে করি না, যদি পলিটিক্যালি তারা এইটুকু ইন্টেলেকচুয়াল তাদের থাকে। কর্মীদের এই যে মামলা যে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে, কিন্তু এত মামলা, একটা জামিনের জন্য ব্যবস্থা করছে পরিবার, জেল খেতে তাকে আবার আটক করছে, আর কোনো সমস্যা নাই। কিন্তু এই পরিবারগুলার কিন্তু কিভাবে তাকে সাপোর্ট দেবেন? ভাই এটা তো আসলে
একজনের কাজ না। দেখেন, আমি এটা বারবার বলি যে শেখ হাসিনা একটা কনস্টিটিউশন থেকে সে একজন উপজেলা চেয়ারম্যান বানায়, একজন পৌরসভার চেয়ারম্যান বানায়, একজন মেয়র বানায়, একজন এমপি বানায়, তারপরেও অনেকটা মেম্বার যারা হন বা কাউন্সিলর যারা হন তারা দলের অনুগত থাকেন। তো এইটা তো কালেকটিভলি যদি সবাই চেষ্টা না করে, আমি আপনাকে বলি আমাদের প্রথম দিকে যারা অ্যারেস্ট হয়েছিলেন, আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি নাম বললে হয়তো সে আবার বিপদে পড়বে। আপনি যখন তাকে জেল গেট থেকে এতগুলি মামলায় মুক্ত করা হলো, তার বউ, তখনও আমরা সবাই দিশাহীন অবস্থায়, তার বউ মানে আমাদের বৌমা, সে, আমি তখন তাকে কোন রকমের হেল্প করার সুযোগ আমার ছিল না, বিকজ দ্যাট টাইম আই ওয়াজ অলসো ইনটু দ্য সি, আই ওয়াজ সিঙ্কিং। ওই সময় তার বউ তার সবটা গয়না বিক্রি করে, ওই সম্পর্কে আমার ভাগ্নে আমাকে মামা ডাকে, ওর বউ তার জীবনের সবটুকু গয়না বিক্রি করে 6 লাখ টাকা জোগাড় করে ছেলেটাকে ছাড়িয়েছে। তাহলে ওইটুকু স্বর্ণের গয়না তার ছিল বলে। এরকম তো সবাই পারে না। আমাদের রক্ত নেতা করে 12-14 মাস ধরে জেলখানা। এখন আপনি আমার জায়গা থেকে যদি বলেন, আমি চেষ্টা করি, যেহেতু আমি ছোটবেলা থেকে রাজনীতি করে এসেছি, আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবা ছিলেন সাধারণ মানুষের মধ্যেই, তো উনি হচ্ছে তার নেতাকর্মীরা বিপদে বললে তিনি দিশেহারা হয়ে যেতেন। তো তার রক্ত কিছুটা আছে, আমিও চেষ্টা করি অন্তত আমার নেতাকর্মীরা বিপদে বলে যতটুকু আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন থাকা। তো নিশ্চয়ই প্রত্যেকটা জায়গায় সেই তার অঞ্চলের মানুষ চেষ্টা করেন। যারা চেষ্টা করছেন না বা তাদের সামর্থ্য অনুযায়ী নেতাকর্মীদের সামনে দাঁড়াচ্ছেন না, আপনি তাদের বিচার আমাদের দলের হাইকমান্ডের করতে হবে না। যে কষ্ট, যে যন্ত্রণা, যে অমানবিক জীবনযাপন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এইসব নেতারা তাদের সামনে পড়তে পারবেন, আপনি দেখিবেন। সো আমি তাদেরকে আবারও বলি, বাংলাদেশের মানুষের মতো আওয়ামী লীগের চরিত্র মানুষ সবকিছু ভুলে যায়। এখনো সময় আছে, যারা বড় হয়েছে নেতা কর্মীদের উপর ঘাড়ে পাড়া দিয়ে তাদের উপর ভর করে তাদের অন্তত খোঁজ রাখার জন্য। আমিও হয়তো বা শতভাগ সাকসেসফুল না, কারণ আমারও তো সীমিত সামর্থ্য। আমিও চেষ্টা করবো আপনার এই কথা শোনার পর আরো বেশি করে আমার নেতা কর্মীদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। সো নাথিং গোজ আনপেইড। যারা আজকে করবেন তারাই আগামীতে নেতৃত্ব দেবেন, যারা করবেন না তারা ঝরে পড়বেন। সো সিম্পল। আর আমাদের নেতা কর্মীদের কষ্ট করার আল্লাহ পাক জেনেটিক অভ্যাস দিয়েছেন, সেই 100 বছরের সংগ্রাম করে করে আজকে এই জায়গায় এসছে। তবে এইবারের কষ্টটা অনেক বেশি অমানবিক হয়ে গেছে। বাংলাদেশের কোন রাজনৈতিক দল, আমরা 17 বছর ক্ষমতায় ছিলাম, বিএনপির নেতা কর্মীরা মামলা খেয়েছে, জেলও খেটেছে, কিন্তু এত রকমের মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, অর্থনৈতিক যন্ত্রণা কোন রাজনৈতিক দলকেই এর আগে পোহাতে হয়নি। তো আওয়ামী লীগ তো আসলে আত্মদানের জন্য 71 বলেন, 90, 96, আপনি দেখেন 90-এর আন্দোলনে বিএনপিও যাদের নাম দেয় তাদের 80% হচ্ছে রক্ত দিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। তো রক্ত দেওয়ার অভ্যাস তো আমাদের পুরনো আছে, কিন্তু এইবারের কষ্টটা আমাদের জন্য ভীষণ রকমের অমানবিক এবং অসহনীয়। তো এই জায়গা থেকে উত্তরণ করানোর জন্য আমাদের যারা নেতা হয়েছেন, যারা একটু সামর্থ্যবান আছেন, সবাই এগিয়ে আসা উচিত, এগিয়ে আসবেন। নিশ্চয়ই কেউ না কেউ তো দাঁড়াবে। 5ই আগস্টের পরে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীর জীবন সম্পদ ধ্বংসের সঙ্গে সরাসরি জড়িত, মামলা বাণিজ্যের সরাসরি জড়িত আসিফ নজরুল ইদানিং বিভিন্ন সাক্ষাৎকারে মিষ্টি মিষ্টি কথাবার্তা বলছেন। শুনলে কি প্রতিক্রিয়া হয়? শুনলে গালি আসে। গালিটা যেভাবে আসে সেটা হয়তো বা আপনার সাথে আমি যদি এই ইয়েতে না থাকতাম, তাহলে আমি মানুষকে যেভাবে গালি দিই মানুষকে বা বন্ধু বান্ধবকে দুষ্টামি করে সেই গালি দিতাম, যেটা অকথ্য ছিল। ইজ এ রিয়েল বাস্টার। সো আপনি দেখবেন যে কিভাবে রিয়েল বাস্টার, আই এম সরি টু সে, আপনি যদি এর চেয়ে কোনো ভালো গালি দিয়ে থাকে তাহলে এটা স্যুট করবে না, তার সাথে যাবে না। ইজ দ্য বিচ। আপনি দেখেন দিস বাস্টার, আপনি সে আমাদের তরুণকে, আমাদের প্রজন্মকে, যারা আমাদের ফিউচার, আপনি দেখেন আমরা যারা ছোটদের সাথে মিশি, আমি খুব বেশি ভালোবাসি একদম ইয়াংদের সাথে মেশার জন্য, বিকজ আমি নিজেকে এনার্জেটিক রাখতে চাই, নিজের ভেতরে একটা শিশু সুলভ একটা সত্তা রাখতে চাই, আমি ওদের সাথে মিশি। ওরা তো আমাদের মতো স্বার্থপর না, ওরা তো পদের লোভ করে না, ক্ষমতা লোভ করে না, টাকা লোভ করে না। ওরা নিঃসংকোচে রক্ত দেয় দেশের জন্য কিংবা কোন একটা তারণে। আপনি দেখেন এই বীচ 26 লক্ষ ভারতীয়
বাংলাদেশে চাকরি করে, এই একটা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে আমাদের তরুণ সমাজকে অ্যাগ্রেসিভ করে দিল। তারা এটা মাথায় নিয়ে যে আমাদের হক নষ্ট করছে আওয়ামী লীগ সরকার, তারা মাঠে যেয়ে জীবন দিল। এই বিচ্ছেদ তো অনেক বড় ভূমিকা আমাদের তরুণদেরকে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে খেপিয়ে রাজপথে যাওয়ার। রাজপথে গেলে সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের একটা ক্ল্যাশ হয়েছে, সেখানে কিছু মৃত্যু হয়েছে, তার চেয়ে অনেক বেশি বেশি মৃত্যু হয়েছে যারা উৎপেশে বসেছিল উৎপেতে। পার্টিকুলারলি আপনি জানেন যে শাহাদাত হোসেন বারবার বলেছেন যে স্নাইপারের পুরীতে নিহতের সংখ্যা বেশি, ওরা উৎপত্তি বেশি, ওরা সংখ্যায় বেশি পেয়েছে, সংখ্যায় বেশি মেরেছে। আসিফ নজরুলকে যদি স্পেয়ার করে বিএনপি গভর্নমেন্ট, আপনি লিখে রাখেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলি, আমার রাজনীতির বয়স হচ্ছে আমার অভিজ্ঞতা বেশি, কারণ আমি এমন এক ঘরে জন্ম নিয়েছি সেদিন আমি ছিলাম মেয়রের ছেলে, 2 মাস পরে আমি একজন কারাবন্দির ছেলে। তাই জীবনের সকল চড়াই উত্তরাই আমি দেখে বড় হয়েছি। বিএনপি যদি গভর্নমেন্টের কাউকে বাঁচার চেষ্টা করে, বিএনপি তাকে নিয়ে পানিতে ডুববে। সো আসিফ নজরুল বলেন, ফারুকি বলেন, এদেরকে স্পেয়ার করা উচিত না। আপনি দেখেন ফারুকের হিপোক্রেসি, সে জুলাই যোদ্ধাদের জন্য ডকুমেন্টারি বানাবে, বলে 160 কোটি টাকা না কত কোটি টাকা মেরে দিয়েছে। তার বউ তিশা, সে ফারুকি ছিল হচ্ছে আপনার উপদেষ্টা, এই আয়কর রিটার্নে দেখা গেল তিশা তার চেয়ে 3 গুণ বেশি সম্পদের মালিক। এই আনামলিগুলিকে মানুষ ধরতে পারে না। সো বিএনপির উচিত হবে না যে ইউনুস গভর্নমেন্টের বেশি, দো তারা ইউনুস গভর্নমেন্টের বেনিফিশিয়ারি, কিন্তু পাপিকে রক্ষা করতে গেলে কিন্তু নিজেকে পাপি হতে হয়। যার জন্য এই ম্যাক্সিমটাই আছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে সম অপরাধীতম। মানে বিএনপি যদি এই অন্যায় সহ্য করে তাহলে সে সমান অপরাধী। তো আমি বিএনপিকে বলবো, আপনারা আপনাদের রেজিমকে মসৃণ রাখার জন্য, আপনাদের পথ চলাকে মসৃণ রাখার জন্য, যারা আপনাদের জন্য হামের টিকাটাও রেখে যায়নি, যারা আপনাদের জন্য বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের জন্য কোনো অর্থ রেখে যায় নাই, 21 লক্ষ বিলিয়ন ডলার ধার করে পুরোটাই পাচার করেছে, আজকে যে দেশ আপনারা হাতে নিয়েছেন আপনারা মসৃণ ভাবে চালাতে পারছেন না। শুরুতেই হোঁচট খেয়েছেন আমের টিকার জন্য, জ্বালানি তেলের মজুদ নাই জন্য। আমেরিকার সাথে ডক্টর ইউনুসের যেটা চুক্তি যে আপনি জ্বালানি কিনতে পারবেন না অন্য দেশ থেকে আমেরিকার নির্দেশ ছাড়া, এই জন্য তো আজকে আপনি জ্বালানি তেলে সাফারিং করছেন। তো খলিল সাহেব বলছে বিএনপি জামাত জানতো এই চুক্তির কথা, তার মানে বিএনপি তাদের সাই ছিল। আজকে বিএনপি যদি সেই চুক্তি বলবৎ রাখে তাহলে আপনি ভবিষ্যতেও সবকিছু দিয়ে আপনার আমেরিকার শরণাপন্ন হতে হবে, তখন আপনি গমেও সস্তা পাবেন না, তেলও সস্তা পাবেন না। সো আপনি ইউনুসকে যদি স্পেয়ার করেন, আপনার পথ চলায় এখনই আপনার পথ চলা অনেক বেশি কণ্ঠকাকীর্ণ, আপনি সামনে তো আরো বেশি বিপদে পড়বেন। আপনি ধরেন আপনি মিডল ইস্টের যুদ্ধ যদি আরো চলে, আপনি তো জ্বালানি সংকটে পড়বেন। জ্বালানি না আসলে আপনি কলকারখানা চলবে না, আপনার মানি ইনফরমেশন থাকবে না, আপনি টাকা না পেলে আপনি দেশের অর্থনীতি করবেন কিভাবে, আপনি দেশের উন্নয়ন করবেন কিভাবে? আপনি জ্বালানি তেল না হলে আপনি তো পুরো জাতিটা স্থবির হয়ে যাবে। আপনার বিদ্যুৎ থাকবে না, আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারবে না, আমাদের ব্রাইটার ফিউচার নষ্ট হবে, আমাদের কলকারখানা বন্ধ থাকবে। বিশেষ করে আমাদের গার্মেন্টস, ইতিমধ্যে আপনি জানেন যে ইউনুসের 18 মাসে আমাদের গার্মেন্টস 50% কলাপস করেছে। গার্মেন্টস কলাপস করবে, আপনি রেভিনিউ আসবে না, শুধুমাত্র আপনি টিকে থাকবেন আমাদের দেশের বাইরে যারা আমাদেরকে রেভিনিউ পাঠায়। এটা দিয়ে তো একটা পুরো দেশ চলতে পারে না। সো বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি ইউনুসের 18 মাসের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করুন, এটা আপনার নৈতিক দায়িত্ব। যদি সেটুকু আপনার করতে অসুবিধা হয়, দরকার হলে আমাদের পুরো সময়কাল সহ ইউনুসেরটা প্রকাশ করুন। বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ বেশিরভাগ, তাদের যে ধরনের ক্রিমিনাল অফেন্স হয়েছে, দেশে যতগুলা মব সন্ত্রাস হয়েছে, সেগুলো ডক্টর ইউনূস সরাসরি ইনস্টিগেট করেছে, তার ভিডিও প্রুফ আছে। যত ধরনের অন্যায় হয়েছে, ভাঙচুর থেকে বলেন, প্রত্যেকটার হচ্ছে আপনার প্রমাণ রয়েছে। তো এগুলোর দায়ে এই এন্টায়ার ক্যাবিনেট এবং তাদের যে কোলাবোরেটর বিএনপি বলেন, জামাত বলেন, তাদেরকে একদিন বাংলাদেশের নিয়মতান্ত্রিক আইনের কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। বাংলাদেশের হাজার হাজার মানুষ তার নেতৃত্বে মামলা বাণিজ্যে শিকার হয়েছে। তিনি চিঠি দিয়ে বলেছেন জামিন না দিতে। এই যে জামিন বাণিজ্য, কারাগারের বাণিজ্য, তারপরে এই সাবস্টেশনের কথা তো আছেই প্রকাশ্যে। কিভাবে উনি মিষ্টি মিষ্টি কথা বলেন, কোন সাহসে?
এই যে আসিফ নজরুল তো ধরুন হচ্ছে সারা জীবনই হচ্ছে এরকম, যেটা বললাম যে সে তার চিরায়ত আসিফ নজরুলের রূপে ফিরে গেছেন, সারা জীবনই এরকম আপনার হচ্ছে মিষ্টি মধুর কথা বলে কথার জালে মানুষকে বিভ্রান্ত করেছেন। সেই বিভ্রান্ত সে হচ্ছে ঘাতক দালাল আপনার হচ্ছে নির্মূল কমিটির শাহরিয়ার কবির উনাকে হচ্ছে করেছিলেন, যখন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে আপনার জনতার আদালতে আপনার যুদ্ধাপরাধীদের বিচারের আপনার মানে হচ্ছে কি বলে অর্নামেন্টাল বিচার, একটা প্রতীকী বিচারের ব্যবস্থা করা হয়, তখন কিন্তু সেই সকল রিপোর্ট তখন সে এই যুদ্ধাপরাধের এই আন্দোলনে সাথে ছিল। রিপোর্টটা ছিল ইয়ার পরে গণআদালতের পরে গণতদন্ত কমিশন যেটা হয়, এবং সেই রিপোর্টটা হচ্ছে তার কাছে ছিল। সেই রিপোর্টটা সে ট্রেড অফ করেছে জামাতের সাথে, ট্রেড অফ করে সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি বাগিয়ে নিয়েছে। এবং তার নাম কিন্তু ওই শহীদ জননী জাহানারা ইমাম সহ যাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল বিএনপি সরকার, তাদের নামের মাঝে কিন্তু এই আসিফ নজরুলের নামেও ছিল। সেটা সত্ত্বেও কিন্তু সে এই মামলা মাথায় নিয়েই আমরা দেখলাম সরকারি স্কলারশিপে সে হচ্ছে বিদেশে পড়তে চলে গেছে। অর্থাৎ যে কোনো মূল্যে আপনার এক্সিস্টিং পাওয়ার ব্লকের সাথে থেকে নিজের বেনিফিটটা নিশ্চিত করা, এটা হচ্ছে আসিফ নজরুলের কোর চরিত্র। মানুষজন তার মিষ্টি কথা অনেকাংশে বিভ্রান্ত হয়েছে। তো গত 18 মাসে তার পারফরমেন্স, তার কার্যক্রম, এটা থেকে আমার মনে হয় যে দেশের মানুষ এই নিকৃষ্ট অধ্যাপক নামধারী এই নিকৃষ্ট ব্যক্তিটার প্রকৃত মুনাফিকি চরিত্র অনেকাংশে বুঝতে পেরেছে। সেই জায়গায় থেকে হয়তো কোনো না কোনো জায়গায় একটা দায় মুক্তি খোঁজার অপচেষ্টা থেকে সেই ধরনের বক্তব্য দিচ্ছে, বাট এটা সাধারণ মানুষজন তার প্রকৃত রূপ ঠিকই ধরতে পেরেছে। পররাষ্ট্রমন্ত্রী ভারত যাচ্ছেন, বাংলাদেশের মিডিয়ার একটা ফটো কার্ড আসছে, পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী একসাথে এক বিমানে মরিশাস যাবেন। এটা আগের প্রোগ্রাম, মরিশাসে একটা ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর একটা বৈঠক আছে, সেটা এই পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর আপনি কি মনে করেন, কি আসতে পারে এখান থেকে? দেখেন, এটা তো খুবই স্বাভাবিক যে আপনি আপনার প্রতিবেশী দেশের সাথে একটা স্বাভাবিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দুই দেশের জন্যই ভালো, এবং যে কোনো সরকার এইটা চাওয়াটাই স্বাভাবিক, যেন তারা একটা স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে। এবং ইতিপূর্বে আমরা হচ্ছে আগেও দেখেছি যে বাংলাদেশের যে কোনো সরকার ফর্ম হওয়ার পরে সাধারণত পররাষ্ট্রমন্ত্রীরা তাদের প্রথম দিকের সফরের তালিকায়, সরকার প্রধান বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের প্রথম দিকের সফর তালিকায় হচ্ছে ভারতকে রাখে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটাই যে বিএনপি দলটার যে মুনাফিকি চরিত্র, সেটা ধরেন এখন আরো দৃশ্যত আপনার হচ্ছে ফুটে ওঠে। ধরেন কি বলে, আজকে যেমন হচ্ছে একদিকে আমরা দেখছি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত সফরকে সামনে নিয়ে তারা কথা বলছে, এদিকে পররাষ্ট্র আপনার হচ্ছে তারেক রহমানের যে আপনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তার একটা বক্তব্য দেখলাম ফটো কার্ড হিসেবে এসেছে যে ভারতের সাথে রিলেশন মানে শেখ হাসিনার সময় রিলেশন আর ফিরে আসবে না, এই ধরনের হচ্ছে অতি কথন অতি বয়ানও কিন্তু তারা হচ্ছে প্রতিনিয়ত করছে। আমাদের নিশ্চয়ই মনে আছে, যারা শুনছেন তাদেরও মনে আছে, এই রিজভী সাহেব যে বিএনপির সেও তারেক রহমানের উপদেষ্টা, সে তার স্ত্রীর ভারতীয় শাড়ি পরিয়ে ভারত বয়কটের ডাক দিয়েছিল, ভারত বর্জনের ডাক দিয়েছিল। অর্থাৎ রাজনীতির স্বার্থে তারা বাংলাদেশের যে ভারত বিরোধী সেন্টিমেন্টের যে অংশটা আছে, যে উগ্রপন্থী, এক কথায় যদি আমি বলতে চাই উগ্রপন্থী অংশটা আছে, তাদেরকে সাথে নিয়ে বিএনপি রাজনীতি করতে চায়। সেটা বিএনপি রাজনীতির পুঁজি। একই সাথে এখন যেহেতু ধরেন বাস্তবতা হচ্ছে বর্তমান সময়ে ভারতের জ্বালানি সরবরাহ, যদি ভারত থেকে যদি জ্বালানি তেল নিয়মিত সরবরাহ নিষেধ না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের এমনিতেই আপনার বিদ্যুতের ঘাটতি, তেলের ঘাটতি, এগুলোতে যে সমস্যায় ভুগছি আমরা, সেখানে যদি ভারত থেকে যে ডিজেল আমদানি হচ্ছে, এখনো ভারত কিন্তু ধরেন গত কয়েক মাসে সব মিলায় প্রায় হচ্ছে 7, 5, 12 মোটামুটি ভাবে হচ্ছে আপনার 57,000 লিটার ডিজেল বাংলাদেশকে আপনার রপ্তানি করেছে। এবং সেটাও এসেছে শেখ হাসিনার তৈরি করা হচ্ছে পাইপলাইন দিয়ে, যে পাইপলাইন নিয়েও এই বিএনপি কিন্তু তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের অপপ্রচার প্রপাগান্ডা চালিয়েছিল। অর্থাৎ আওয়ামী লীগ সরকার ভারতের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিল, মূলত তারা সেটার সুযোগটা নিয়ে বর্তমানে তাদের এই আপৎকালীন বিপদ থেকে উদ্ধার হইতে চাচ্ছে। এবং আপনি নিশ্চিত থাকেন এদের যে মুনাফিকি চরিত্র, এদের যে ঐতিহাসিক আপনার হচ্ছে ধারা, রাজনীতির ধারা, সেখানে আবারও যদি কখনো তারা সুযোগ পায়, তাদের রাজনীতির প্রয়োজন হয়, দেশের ভিতরে যদি কোনো ধরনের তারা চাপের মুখে পড়ে, আবারও তারা এই ভারত বিরোধিতাটাকেই সামনে নিয়ে আসবে, এই ভারত বিরোধিতাকে
পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করবে। আমার মনে হয় ভারতীয় যে কাউন্টার পার্ট, আমি নিঃসন্দেহে চাই ভারতের সাথে বাংলাদেশের জনগণের যে একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক সম্পর্ক রয়েছে সেটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাক। সেটা আমাদের দুই রাষ্ট্রের জন্য, দুই দেশের জনগণের জন্য উপকারী। কিন্তু একই সাথে ভারতের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, পলিসি মেকার লেভেলে আছে, তাদের প্রতি তারা নিশ্চয়ই, আমার বলার কিছু নাই, তারা নিশ্চয়ই এই যে বাংলাদেশের যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর দ্বিমুখী চরিত্র, এটা হয়তো তারা চিন্তা করবে। সো ইট গোনা বি এ ক্রিটিক্যাল থিং টু ওয়াচ, যে আপনার পররাষ্ট্রমন্ত্রী আপনার কি ধরনের বলে, আপনার নিশ্চয় মনে আছে যে ডক্টর ইউনূস ক্ষমতার বসার আগে ভারত বিরোধী আপনার বক্তব্য খুবই একাধিকবার আপনার প্রদান করেছে। একই সাথে কাতারে যখন নরেন্দ্র মোদীর সাথে দেখা করার সুযোগ হয়েছে, সেই আপনার মিটিং এর শত শত ছবি তার ডাস্টবিন আপনার উপদেষ্টা ডাস্টবিন সেক্রেটারি শফিক কিন্তু বারবার আপলোড দিয়েছে। অর্থাৎ প্রয়োজনের সময় তাদেরকে ভারতের দরকার, ভারতের সাথে সর্বতভাবে যেভাবে তাদের কাছ থেকে উপকার নেওয়া দরকার সেটা তারা নিশ্চিত করে। কিন্তু একই সাথে তাদের রাজনীতির প্রয়োজনে এই ভারত বিরোধিতাটাকে রাজনীতির পুঁজি করে তারা এই যে দ্বিচারিতা, দ্বিমুখিতা, এটা আসলে সার্বিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। আপনি খেয়াল করে দেখেন যে ইউনূস সরকারের এই ভারত বিরোধী নেগেটিভের কারণে এখনো আমাদের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয় নাই। আমাদের যে ট্রানজিট সুবিধা ছিল, ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল, এই সুবিধাগুলি কিন্তু বাতিল হয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ ইন্টারিম যখন এই কাজগুলো করেছে, সে তার এই এনসিপির যে ছাত্রদের দিয়ে প্রতিনিয়ত যখন বাংলাদেশে ভারত বিরোধী প্রোগ্রাম করিয়েছে, তখন কিন্তু বিএনপির তরফ থেকে এটার প্রতিবাদে আমরা কোনো ধরনের বক্তব্য বিবৃতি দেখতে পাই নাই। অর্থাৎ তারাও সস্তা ভারত বিরোধিতার জন্য প্রিয়তাটাকে পুঁজি করার চেষ্টা করেছে, যে কারণে কিন্তু এখনো এই জিনিসগুলো স্বাভাবিক হয় না। সো অবভিয়াসলি ব্যক্তিগত জায়গা থেকে আমার আশাবাদ থাকবে দুই দেশের সম্পর্ক আসলে এমন একটা পর্যায়ে পৌঁছে যেখানে ট্রান্সপারেন্সি থাকবে। কিন্তু এই বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে ট্রান্সপারেন্সি আমার মনে হয় না আসলে কেউই খুব একটা আশা করে বা কারো পাওয়া সম্ভব। সো ভারত এখান থেকে হয়তো নিশ্চয়ই একটু স্কেপটিক্যাল হয়ে একটু কেয়ারফুল জায়গা থেকে এই বিষয়টা অ্যাড্রেস করবে। আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু ঐতিহাসিক। সে আওয়ামী লীগকে ব্যান করে স্বাভাবিক সম্পর্ক কি হবে? আমি যেটা বললাম যে আওয়ামী লীগের ব্যান তো একটা বিষয়, আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক যেমন ঐতিহাসিক, বাংলাদেশের জন্ম তো আসলে আওয়ামী লীগের হাত দিয়ে। সবার সাথেই যখন প্রথম দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন হয়েছে, সেই সম্পর্কের সূতিকাগার তো আসলে এই আওয়ামী লীগ। আপনি দেখেন জাপানের সাথে যে জাপান যে বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ আপনার দাতা রাষ্ট্র, আমাদের বিভিন্ন কল্যাণমুখী কাজটা তাদের আছে, সেটাও শুরু কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। অর্থাৎ বাংলাদেশের এই কল্যাণমুখী আপনি যা পাবেন সব তো আওয়ামী লীগের হাত দিয়ে তৈরি করা। কিন্তু সমস্যাটা কি এই সম্পর্কটাকে, যেটা দুই দেশের স্বাভাবিক সম্পর্ক হওয়ার কথা ছিল, সেটা কি ভিন্ন ডাইমেনশন দেওয়ার চেষ্টা করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুবিধার থেকে। নিশ্চয়ই এটাই আমি বলছিলাম যে নিশ্চয়ই যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে, নিঃসন্দেহে এই ইস্যুটা উঠে আসবে যে তাদের 18 মাসে মুনাফিকি চরিত্র, ইতিপূর্বে 111 আপনার বিএনপি জামাতের কেয়ারটেকার, বিএনপি জামাতের সরকার 2001 থেকে 2006 4 দলীয় ঐক্যজোট সরকারের সময় আমরা দেখেছি এখানে আপনার 10টা অস্ত্র এসেছিল বিচ্ছিন্নতাবাদী সহায়তা করার জন্য। যে হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্য বক্তব্য দিয়েছে আপনার যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করে 7 সিস্টারকে স্বাধীন করে দেওয়া দরকার। যে জামাতে ইসলামের নায়েবে আমির বক্তব্য দিয়েছে যে তারা গাজাউতুল হিন্দ করতে আপনার প্রস্তুত আছে, তাদের দলের 50,000 নেতাকর্মী, মতান্তরে 50 লক্ষ নেতাকর্মী। সেই বিএনপি জামাতকে সাজানো বিরোধী দল বানায়া এখন ভারত যদি একদিকে ধরেন বিএনপি যদি একদিকে ভারতের সাথে ভালো ভালো কথা বলে, অন্যদিকে এই বিএনপি এবং জামাতকে লাগায় রাখে বাংলাদেশের এই এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের প্রতিনিয়ত ফুয়েল আপ করার জন্য, তাহলে সম্পর্কটা তো স্বাভাবিক হবে না। তো এই সম্পর্ক স্বাভাবিক না হওয়ার ক্ষতিটা হয় সাধারণ জনগণের। তো এই জায়গায় আমার মনে হয় যে বিএনপির নেতৃত্বে বর্তমান সরকার তাদেরও ভাবতে হবে, এবং অবভিয়াসলি ইন্ডিয়া বা ভারতে যারা এই ডিপ্লোমেসি দেখে তারা খুবই ভেটেরান, তারা খুবই এক্সপার্ট, তারা এই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা টেবিলে রাখবে যে তাদের এই দ্বিচারী মনোভাব। একই সাথে আওয়ামী লীগ দেখেন সবচেয়ে বেশি ভারত রিলেটেড রিলেশনের জন্য সবচেয়ে বেশি ভিক্টিমাইজ করা হয়েছে কাকে? আওয়ামী লীগকে। যে আওয়ামী লীগ ভারতের কাছে দেশকে বিক্রি করে দিছে, আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে ভারতের স্বার্থ দেখার জন্য। 18 মাসে এখন পর্যন্ত একটা চুক্তি বা এরকম কোনো কিছু কিন্তু তারা বের করতে পারে নাই। সো এই বিষয়গুলো নিয়ে যেহেতু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে অবৈধ ইউনূসের নেতৃত্বে 18 মাসে